আসসালামু আলাইকুম। হে ছোট্ট বন্ধুরা, কি অবস্থা? আজকে তোমাদের নতুন অধ্যায়, নতুন বই, কি মজা, কি সুন্দর ঘ্রাণ, তাই না? পরিমাণগত রসায়নের আজকে একেবারে প্রথম ক্লাস। তো যেরকম বলেছিলাম, এই অধ্যায়ের গণিতের ধারণার উপর ভিত্তি করে গোটা রসায়নের গাণিতিক সমস্যাগুলো ঘুরে ফিরে বেড়ায়। তো এই অধ্যায় যদি ঠিকঠাক মতো না পড়া হয় তাহলে খুব বিপদ। তো চলো, আজকে প্রথমে আমরা কি দেখব? মূল সংখ্যার ধারণা, যেটাকে আমরা কি করি, ছোট হাতের এন দিয়ে প্রকাশ করি। মূল সংখ্যা, মূল সংখ্যা জিনিসটা আসলে খুব সহজ একটা জিনিস, বাট এটাকে আমরা অনেক প্যাচঘোচ করি। প্যাচঘোচের কিছু নাই, খুবই সহজ জিনিস। চলো সহজভাবে পড়ে ফেলি। এই যে দেখো, তোমার নানার শীতকালে পরার দুইটা মোজা। তো দুইটা মোজা থাকলে তুমি কি বলো? এক জোড়া মোজা, বলো না? যদি দুইটা কবুতর থাকতো তাও তুমি বলতে এক জোড়া কবুতর। তার মানে দুইটি মানে হচ্ছে কি বলতো? এক জোড়া। এই যে আমি এখানে মার্ক করতেছি, দুইটি মানে হচ্ছে তোমার মূলত এক জোড়া বুঝায়। এই যে দুইটি মানে এক জোড়া, তাই না? তারপরে চারটা আপেল তোমার নানু সকালবেলায় খায়। চারটি, চারটি মানেই হচ্ছে তোমার কি? এক হালি। 12টি ডিম তোমার নানি রান্না করছে, তাকে তুমি বলো এক ডজন ডিম। তোমার নানু যদি 12টা কবুতর পালতো তাও তুমি বলতে এক ডজন কবুতর। তার মানে 12টি মানেই হচ্ছে এক ডজন। তো একইভাবে একজন বলতেছে 1 কেজি ডিম, গরুর নাতি। আচ্ছা, এখন দেখো, তোমার যদি এমন হয় যে আরো বড় একটা সংখ্যা গোনা লাগবে, তাহলে কি তোমার এককটাও অনেক বড় করে নিবা, ঠিক না? তুমি যদি তোমার টেবিলের দৈর্ঘ্য মাপতে যাও, তাহলে তুমি হয়তোবা একটা স্কেল নাও। আর তুমি যদি এইখান থেকে ধরো চট্টগ্রামের দূরত্ব মাপবা, তখন তো ওই স্কেল দিয়ে মাপা যাবে না। তোমার দূরত্ব বা যে জিনিসটা মাপতে চাচ্ছ সেটা যত বড় হবে, তোমার স্কেলটাও তত বড় নিতে হবে, নইলে কিন্তু কাজ হবে না। আচ্ছা, তো একই রকম একটা অবস্থা আমরা রসায়ন পড়ার সময় পাই। আমাকে একটু বলো দেখি, হ্যান্ড স্যানিটাইজারটা দাও। হুম, ছুড়ে মারো, ছুড়ে দাও। আচ্ছা, তো এই যে আমার কাছে একটা হ্যান্ড স্যানিটাইজার আছে। তো ধরো তুমি জানতে চাচ্ছ যে এখানে যে রাসায়নিক উপাদানটা আছে সেটার কতগুলো অণু আছে। এটা জানার জন্য আমার কি করতে হবে? পিস সংখ্যা গণনা করতে হবে। তো পিস সংখ্যাটা তো অনেক বেশি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তো বড় সংখ্যাগুলোকে ছোট করা যায় কিভাবে? এরকম একক ব্যবহার করে। 12টি মানে এক ডজন। ধরো তোমার নানা 36টা ডিম কিনে নিয়ে আসছে, তুমি কি বলবো? মাত্র 3 ডজন ডিম, তাই না? 3 × 12 = 36। তো ওইরকম একটা কাজ আমরা করব রসায়ন পড়ার সময়। সেই জিনিসটা হচ্ছে কি, দেখো তো, এই যে এই সংখ্যাটা 6.022 14076 × 10⁻23। এরপরে আর একটা জিনিস বসাইতে হবে। সেই জিনিসটা কি জানো? এরপরে লিখতে হবে হচ্ছে টি। এই টিটাকে যদি তুমি না লেখো তাহলে পুরো জিনিসটা ভুল। আমার কথা কি বুঝিয়াছো? টি লেখা লাগবে। ধরো তুমি যদি 12 কেজি চাল কিনে নিয়ে আসো, তুমি কি বলতে পারো আমি 1 ডজন চাল কিনছি? এটা কিন্তু বলা যায় না। তুমি যদি 4 লিটার তেল কিনে নিয়ে আসো রান্নার জন্য, তাহলে তুমি বলতে পারো না যে 1 হালি তেল কিনছি। 4টা যদি বোতল থাকে তখন বলা যায় 1 হালি বোতল কিনছি, তেলের বোতল। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যে এত টি হওয়া লাগবে। এত টি না হইলে এটাকে আসলে মোলে কনভার্ট করা যাবে না। মোল নাম্বার ইজ নাথিং বাট পিস নাম্বার। বুঝতে পারছো ব্যাপারটা? বোঝো। একটা একটা সার্টেন পরিমাণে পিস হইলে তাকে আমরা বলি 1 মোল। তো ওই পিস সংখ্যার যদি দ্বিগুণ থাকে তাহলে আমরা বলি 2 মোল। ওই পিস সংখ্যার যদি 5 গুণ থাকে তাহলে আমরা বলি 5 মোল। বুঝতে পারছিস আমার কথা? আচ্ছা, কয়েকজন বলতেছে 6.023 10⁻23 হবে কিনা। না, হবে না বন্ধু। 6.022, এই নাম্বারটা 6.023 ধরা হতো আগে। পরে 2017 সালে সব বিজ্ঞানীরা একসাথে বসে আমাকে মাঝখানে রেখে বললো, দাদা কি করা যায়? ফিজিক্সের লোকজনের সাথে কেমিস্ট্রির লোকজনের রেগুলার মারামারি হচ্ছে। তো তখন আমি বললাম, এই সব বস, বস এদিকে আয়, মাইক খাবি। অনেক চিন্তা গবেষণার পরে আমরা এই নাম্বারটা নির্ধারণ করলাম, এবং এই নাম্বারটার ফলে সবাই খুশি হয়ে আমাকে মিষ্টি খাওয়াইলো। তো আমিও বললাম ঠিক আছে, যা এখন আর প্যারা নিস না, মারামারি করিস না। এই হচ্ছে অবস্থা। তো এখন দেখো, এক জোড়া জুতা বললে যেমন তুমি দুইটা জুতা বোঝো, এক জোড়া কবুতর বললে তুমি যেমন দুইটা কবুতর বোঝো, তো একইভাবে 1 মোল যা বলুক এতটি ওই জিনিস তাই হবে। বুঝতে পারছো? 1 মোল অণু বলছে, তাহলে এতটি অণু। 1 মোল যদি পরমাণু বলে তাহলে এতটি পরমাণু। হিসাব সহজ। তোরা কি বুঝছো বাবা? এক্সামে আসলে এটাই দিবা, 6.022 লিখবা, এইটুকু লিখবা ইন্টু 10⁻23। আর যদি তোমার
বেশি কনফিউশন হয় 6.02 লিখে চলে আসো, তাতেও স্যাররা মাইন্ড করবে না, কোনো সমস্যা নেই। আর ওই 6.023 কেউ নিল আর তুমি 6.022 নিলে, এতে আসলে হিসাবের খুব বেশি একটা হেরফের হয় না। তোমরা চিন্তা করে দেখো, তোমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি এর মান অ্যাকচুয়ালি কত, 9.80665 কত জানি ছোটবেলায় মুখস্থ করছিলাম, তো এত দূর তো আমরা লিখিও নাই, জাস্ট 9.8 দিয়ে পার করে দিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝিয়েছো? আচ্ছা, সো এখন বলো, এই প্রশ্নের উত্তর দাও, পোল কোশ্চেন দেখি। এতটি গরু আছে, এই যে তোমাদের নানারা, তোমাদের নানাগণ, নানগণ হয়ে গেছে, নানাগণ, বলো এতটি গরু আছে আমার খামারে, তাহলে বলো কত মোল গরু, তাড়াতাড়ি বলো। সেটা হচ্ছে, এই সংখ্যাটাকে তুমি একটু অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দেখো, কত আসে, 2 আসবে। তার মানে এখানে হচ্ছে 2 মোল গরু ছিল, তাহলে আমাদের বলা লাগবে 2 মোল গরু, গরু, বুঝছো? সহজ জিনিস। এখন কথা হচ্ছে, তাহলে একটা সংখ্যা ছিল আমার কাছে, এই সংখ্যা থেকে যখন আমি বের করতে গেলাম যে কত মোল আছে, এটা বের করার জন্য আমাদের কি করতে হলো, ওই সংখ্যাটাকে যদি আমরা বড় হাতের এন দিয়ে প্রকাশ করি, পিস সংখ্যা, তাহলে আমাদের মোল সংখ্যা কিভাবে বের হয়েছে, ওই পিস সংখ্যাটাকে ভাগ করতেছে কি দিয়ে বলো তো, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে। তোমরা কি খেয়াল করেছো, তোমরা কি বুঝছো আমার কথা? যে কোনো সংখ্যক আছে, ধরো তোমার কাছে 48টা ইয়া ছিল, কলা ছিল, তাহলে 48টি কলা ডিভাইডেড বাই, যখন তুমি 12 করবা, এটা কি চলে আসতেছে, 4 ডজন কলা আসতেছে, তাই না? 4 ডজন কলা। তো একইভাবে ডজন মানে যেহেতু 12 ছিল, 12 দিয়ে ভাগ করলে ডজনে কনভার্ট হয়। মোল সংখ্যা মানে ছিল ওই যে সংখ্যাটা 6.02 × 10⁻23, সো ওই সংখ্যাটা দিয়ে ভাগ করলে জিনিসটা চলে আসতেছে হচ্ছে মোল এককে। তোরা কি বুঝছস বাবা আমার কথা? ক্লিয়ার তো নাকি? হুম, ওকে। তাহলে এবার আসো আমরা একটু ভালোবাসা মাপা শিখি। তোমার নানুর সেই বিখ্যাত ভালোবাসা, যে ভালোবাসার কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। দেখো, কোন পদার্থের যে পরিমাণের মধ্যে, যতটুকুর মধ্যে তুমি অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পরমাণু বা আয়ন পাবা, ওইটাকে বলবা ওই পদার্থের 1 মোল অণু, পরমাণু বা আয়ন। বুঝছো আমার কথা? দেখো, ধরো এই যে তোমার নানির ভালোবাসা পাওয়া যাচ্ছে, এখানে বিক্রি হচ্ছে বাজারে ঘাটে, যে এখানে তোমার নানির ভালোবাসা পাওয়া যায়। তো আমি গুনে দেখলাম যে ধরো এইটুকু জায়গা মিলে, এইটুকু জায়গা মিলে, আমি একটু কালারটা চেঞ্জ করি, এইটুকু জায়গা মিলে দেখা গেল যে 1 মোল ভালোবাসা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এর পিছনেও আছে ভালোবাসা, বুঝছো না? এই লাভ বরাবর আরো লাভ আছে। তো এইটুকু ধরো যে 1 মোল ভালোবাসা, এইখানে আছে 1 মোল ভালোবাসা, ভালোবাসা। তাহলে আমাকে একটু বলো তো, এখানে টোটালি কত মোল ভালোবাসা আছে? তোমার এবার দেখতে হবে এইরকম জিনিস কতবার রিপিট হয়েছে, এরকম জিনিস কতবার পুনরাবৃত্তি ঘটছে। তাহলে আমরা একটা কাজ করি, এই বাক্সটাকে একটু কপি করে নিয়ে যাই, দেখা যাক এইখানে আরো একটা ভালোবাসা পাওয়া গেছে, আরো 1 মোল, এইখানে আরো 1 মোল পাওয়া গেছে, 3 মোল ভালোবাসা পাওয়া গেছে। এবার আমরা কি করব জানো, এই পুরো বস্তুটাকে কপি করে নিয়ে চলে যাই, দেখি কি অবস্থা হয়। এইখানে আসো, এইখানে আসো, এই যে দেখো কতটুকু ভালোবাসা পেলাম আমরা। আমরা টোটালি তাহলে এখানে 9 মোল ভালোবাসা পাচ্ছি, 9 মোল ভালোবাসা, ভাব হয়ে গেছে, ভালোবাসা, বুঝছো? 6 মোল কোত্থেকে হলো, 9 হবে না, এটা 6 হবে। আচ্ছা, 6 মোল ভালোবাসা, বুঝছস তো আমার কথা নাকি বুঝছস নাই? যে পরিমাণের মধ্যে, যে পরিমাণ, এই ক্ষেত্রে এইটুকু পরিমাণের মধ্যে আমি পাইছি হচ্ছে 6.022 10⁻23 টি ভালোবাসা, তাহলে এইটুকুকে আমরা বলবো 1 মোল, দ্যাট বক্স ইজ 1 মোল, দ্যাট ইজ আনাদার মোল। এই যে এটা হচ্ছে আবারও আরো 1 মোল, এইটা আবার আরো 1 মোল, মানে এখানে প্রতিটা বাক্স বোঝাচ্ছে এক একটা মোল, বুঝছিস? বুগেসি, ঠিক আছে। ধরো আরো একটা উদাহরণ দেই, ধরে নাও যে এই যে এইটা একটা অণু দেখতে পাচ্ছ, তাই না? হাইড্রোজেনের একটা অণু, দুইটা অণু, তিনটা অণু। ধরো কল্পনা করো এই অণুটার পেছনে এরকম আরো অণু আছে বলে তুমি দেখতে পাচ্ছ না, সামনের অণুটা শুধু দেখতেছো, পেছনেরটা দেখতেছো না। তো এইখানে এই অণুটা, এইগুলা এগুলা সব সহ ধরে নিলাম এইটা হচ্ছে তোমার 1 মোল। তাহলে দেখো তো, এইখানে এই যে আরো একটা মোল, এইখানে এই যে আরো একটা মোল, তাহলে টোটালি কত মোল আছে এখানে? এখানে হচ্ছে 3 মোল হাইড্রোজেনের, H2 লিখবো নাকি H লিখবো, তাড়াতাড়ি বলো। হাইড্রোজেনের কি আছে বলেন তো? অণু আছে।
বুঝেছো? H2 লিখবো, রাইট। তার কারণ এখানে H নাই, আছে হচ্ছে H2, ছবিটা দেখা যাচ্ছে হাইড্রোজেনের দুইটা পরমাণু মিলে একটা করে অণু গঠিত হয়েছে। আর তোমরা যারা জানো না তাদের জন্য বলে দেই, এই যে একটা গোল্লা, এটাকে বলে হাইড্রোজেন এর একটি পরমাণু। আর এই যে পুরোটা, এই যে পুরোটা, এটা হচ্ছে হাইড্রোজেন এর একটি অণু। একটা অণু হচ্ছে এটা, দুইটা পরমাণু মিলে একটা অণু। সো বিভিন্ন জনের পরমাণু, সরি, বিভিন্ন সংখ্যক পরমাণু মিলে এক একটা অণু গঠিত হয়। তোমরা একটু আমাকে বলো তো, H2SO4 কয়টা পরমাণু মিলে একটা অণু গঠিত হয়েছে? H2SO4 এ কয়টা পরমাণু মিলে একটা অণু গঠিত হয়েছে বলেন? 7টা। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে 7 পারমাণবিক অণু। পারমাণবিক অণু, 7 পারমাণবিক অণু। বুঝিয়াছো? বলো তো আমাকে একটু, যে এই যে মৌলিক পদার্থগুলো, তাদের মধ্যে কেউ কেউ আছে দ্বিপারমাণবিক অণু বিশিষ্ট। কে কে বলতে পারবেন দ্বিপারমাণবিক অণু বিশিষ্ট মৌল কে কে? আমি এটা অনেকবার লিখে দিয়েছি তোমাদেরকে আগেও, দেখি পারো কিনা। দ্বিপারমাণবিক, সিরিয়ালি বলতে হবে, উল্টাপাল্টা বললে হবে না। দ্বিপারমাণবিক অণু বিশিষ্ট মৌল কে কে বলেন? হাইড্রোজেন সবার আগে, সো H2, তারপরে সিরিয়ালি গেলে হচ্ছে N2 আসে, তারপরে আসে O2, তারপরে আসে হচ্ছে F2, তারপরে আসবে Cl2, তারপরে আসবে Br2, তারপরে আসবে হচ্ছে I2। এবং এটা কিন্তু আমার ডানে জায়গা ছিল, আমি কিন্তু ইচ্ছা করেই ডানের দিকে না যেয়ে নিচের দিকে আসছি। কেন আসছি বুঝছো তো? এরা পর্যায় সারণীতে কিভাবে আছে বলতো, একটা সার্টেন গ্রুপে আছে, তাই না? তো এই জন্য গ্রুপ ওয়াইজ লেখছি আর কি, অভ্যেস করার জন্য। হ্যাঁ, হ্যালোজেন গ্রুপ। আর এরা আছে ডানে বামে, এই জন্য ডানে বামে লেখা হয়েছে। ওকে। এটা ছাড়াও কয়েকটা মৌল আছে তোমরা জানো, যেগুলো হচ্ছে বহু পারমাণবিক অণু গঠন করে। যেমন হচ্ছে S8, P4, তারপরে হচ্ছে O3। এগুলো আছে আমাদের, কিন্তু আমরা এগুলো লিখি না। কেন লিখি না? কারণ অক্সিজেন বলতে, অক্সিজেনের একটা রূপভেদ হচ্ছে O3, একটা রূপ। হ্যাঁ, তো এখন কমনলি কোনটা পাওয়া যায়, O2 নাকি O3? আনসার হচ্ছে ভাই O2ই বেশি পাওয়া যায়, এই জন্য আমরা O3 কে লিখি না। তো একইভাবে ফসফরাসকে P লিখবো, সালফারকে আমরা S লিখবো, ঠিক আছে, ফর দ্য সিমিলার রিজন। ওকে, এবার আসো, এই মোল শব্দটা আসলো কোত্থেকে? মোল শব্দটা আসছে হচ্ছে মলিকিউল শব্দটা থেকে। মলিকিউল, এই মলিকিউল শব্দটার ভিতরে দেখো তো একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে কি MOLE। এই মোল, MOLE এখান থেকে আসছে। এরও আবার একটা ছোট পার্ট কেটে বের করা হয়েছে, সেটা হচ্ছে কি MOL। মানে ব্যাপারটা কিরকম, ধরো তুমি একজন আলমারি বিক্রেতা, তুমি আলমারির ব্যবসা করো। তো তুমি আলমারিগুলো যখন এক তোমার গোডাউন থেকে বা তোমার ফ্যাক্টরি থেকে বিভিন্ন শোরুমে পাঠাও, তখন তুমি কার কাছে কয়টা আলমারি পাঠাইছো এটা বোঝার জন্য একটা একক নিজে বানাইছো, যে আমার এক ট্রাকে 8টা করে আলমারি ধরে, ধরে নাও 8টা করে আলমারি ধরে। তো তুমি 8 সংখ্যাটাকে একটা নাম দিলা, এটা একটা সংখ্যার একক, এটা হচ্ছে আলম। আমার কথা কি বুঝছো? আলমারি গোনার জন্য একটা একক বানাইছো, সেটাকে নাম দিলাম তুমি, নাম দিলা তুমি আলম। তো তুমি ওই দোকানদারকে ফোন দিয়ে বলবা, এই তোমার শোরুমে কিন্তু আমি 5 আলম আলমারি পাঠাইছি। এখন আলম নামটা আসলো কোত্থেকে? আলমারি শর্ট ফর্ম হচ্ছে আলম। তোমরা কি বুঝছো আমার কথা? তুমি চাইলে অন্য কোনো এককও ব্যবহার করতে পারতে পারতে, কিন্তু এখানে এই আলমারি গোনার একক আলম। তো একইভাবে মলিকিউল গোনার একক হচ্ছে মোল। ওকে, তো এই মোল সংখ্যাটা বলতে আমরা কি বুঝতেছি, ওই স্পেসিফিক নাম্বারটা, ওই স্পেসিফিক নাম্বার সংখ্যক জিনিসপত্র হইলে তাকে আমরা বলি 1 মোল। এখন ওই সংখ্যক অণুও থাকতে পারে, ওই সংখ্যক পরমাণু থাকতে পারে, আসলে যে কোনো কিছু থাকতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কখনো যদি না বলে দেয় কিছু, ধরো তোমাকে আম্মু যখন ফোন করে বলে, এই 3 ডজন কিনে নিয়ে বাসায় আসিস, এখন 3 ডজন তুমি কি কিনে নিয়ে যাবা? তোমাকে জাস্ট বলছে 3 ডজন কিনে নিয়ে আসিস। বলো আমাকে একটু, 3 ডজন কি কিনবা? প্রতি ডজন মানে তো 12টি, তাহলে 3 ডজন মানে কত? 3 × 12। এত এর পরে লিখবা টি, এতটি কি লিখবা কও? নর্মালি ডজন দিয়ে যেটা গোনে তুমি সেই জিনিস বুঝে নিবা। যদি কিছু না বলে তাহলে ওইটা বুঝে নিতে হবে। ধরে নাও ডজন দিয়ে আমরা হচ্ছে কলা গুনি, তাহলে লিখবো হচ্ছে কলা। এইবার আসো, তোমাকে যদি কখনো বলে যে 3 হালি
কিনে নিয়ে আসিস, তো তুমি 3 হালি কি কিনে নিয়ে যাবা? হালি দিয়ে নর্মালি যা গোনে তাই কিনে নিয়ে যাবা, হালি মানে তো 4, তাহলে 3 × 4 এত টি। হালি দিয়ে ধরে নাও ডিম গোনে, তাহলে হচ্ছে ডিম বুঝবা। তো একইভাবে তোমাকে যদি কখনো আমি বলি বা কেউ যদি অঙ্কের মধ্যে বলে এরকম যে ধরো 7 মোল বাংলায় লেখছে হাইড্রোজেন, আমাকে একটু বলো তুমি কি বুঝবা? 7 মোল হাইড্রোজেনের কি আছে? 7 × অ্যাভোগাড্রো সংখ্যা এত টি হাইড্রোজেনের কি আছে? অণু নাকি পরমাণু বলেন তো? এইটা বুঝতে হবে হচ্ছে অণু আছে, অর্থাৎ তখন আর এইচ লেখা যাবে না, তখন লিখতে হবে হচ্ছে H2। তোমরা কি বুঝিয়াছো? মোল শব্দটার সাথে যদি কিছু না বলে তাহলে সবসময় ধরে নিতে হয় সেই জিনিসটাই যেটা ওর জন্য বাই ডিফল্ট সেট করা আছে। কি সেট করা আছে? মোল শব্দটা আসছিল কোত্থেকে? মোল শব্দটা আসছিল মলিকিউল থেকে। দ্যাটস ওয়াই যদি কিছু না বলে তাহলে আমরা মলিকিউল বুঝে নিব। ওকে, আচ্ছা। আরে বাবা আবার কয় কেন? বাবা তোরা যদি বলি 5 আলম কিনে নিয়ে আয়, তাহলে তুই 5 আলম কি কিনে নিয়ে আসবি? তুই তো আলম এককটা কিসের জন্য বানানো হয়েছিল? আলমারি গোনার জন্য না? তাহলে তুমি আলমারি কিনে নিয়ে যাবা। বুঝেছো আমার কথা বন্ধুগণ? যে একক যার জন্য বানানো হয়েছে। আচ্ছা ধরো তোমাকে যদি বলি 3 গন্ডা নিয়ে আসো, 3 গন্ডা, গন্ডা এককটা শুনছো? গন্ডা কি কি মাপে কত? গন্ডা এককটা দিয়ে কি মাপে জানো? পান 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 সুপারি এগুলা গোনে হচ্ছে গন্ডায়। তো ঘটনা হচ্ছে তোমার এইগুলা কিনে নিয়ে যেতে হবে। তোমাকে কমন সেন্স ইউজ করতে হবে যে এই জিনিসটা নর্মালি কোন কাজে ব্যবহার করে। এখন তুমি গন্ডা দিয়ে তুমি তো গরু ছাগলও গুনতে পারো, যে তুমি ভেড়ার ব্যবসা করো তুমি ভেড়া গুনতেছো, তুমি তো চাইলে যে কোনো কিছুই গুনতে পারো, বাট নর্মালি এই কাজটা করে। ঠিক আছে? যেমন ধরো তোমরা কি স্ক্রু কিনতে গেছো? স্ক্রু স্ক্রু কিনতে গেলে দেখবা একটা একক আছে যেটাকে ওই দোকানদাররা বলে গুরুশ। 3 গুরুশ, 5 গুরুশ, গুরুশ। এই গুরুশ কি জানো? আমি যখন প্রথম একদিন এরকম দোকানে শুনছি গুরুশ, তা আমি প্যাকেটটা হাতে নিয়ে দেখলাম যে ওখানে লেখা 2 গ্রস। এটারে দোকানদাররা বলে গুরুশ। 1 গ্রস মানে কতগুলা জানো? 1 গ্রস মানে হচ্ছে 144টা, 140 মানে হচ্ছে 12 ডজন। 12 ডজনে হচ্ছে তোমার 1 গ্রস হয়, 1 গ্রস। এটারে বলে দোকানদাররা গুরুশ। তো এখন তোমার আমি বললাম তিন তিন গ্রস আনিস, 3 গ্রস। তো তুমি 3 গ্রস কি নিয়ে আসবা? ডিম না কলা? আরে কিছু না বাটা, স্ক্রু নিয়ে আসবি। বুঝছস তো নাকি? গুরুশ। আচ্ছা তোরা কি একটা আছে এরকম অনেক অদ্ভুত অদ্ভুত একক আছে আর কি। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত একক আছে। আচ্ছা যাই হোক, সো আসো এবার তোমাকে যদি কখনো বলা হয় 5 মোল ক্লোরিন, এরকম বাংলায় বলছে, কোনো প্রতীক প্রতীক দেয় নাই, সংকেত দেয় নাই, তাহলে তুমি কি বুঝো বলো? এটার মানে কি? এইটার মানে হচ্ছে 5 মোল তো বুঝলাম, ক্লোরিন মানে কি? সিএল বুঝবো নাকি Cl2 বুঝবো বলেন? সিএল নাকি Cl2? অণু বুঝবো, তার মানে Cl2 অণু বুঝে নিতে হবে। গুড। তারপরে বলো কত টি বুঝবা? 5 × কত হবে? অ্যাভোগাড্রো নাম্বার। এত এর পরে লিখবা টি। এত টি ক্লোরিনের কি এটা? অণু। তাহলে বলো দেখি এখানে কতগুলো পরমাণু আছে? তাহলে বলো এখানে কতগুলো পরমাণু আছে বলো। ওইটাকে আবার 2 দিয়ে গুণ করা লাগবে নাকি ভাগ বলেন তো? গুণ করা লাগবে, কারণ একটা অণুতে পরমাণু থাকে কয়টা? 2টা। একটা অণুতে পরমাণু থাকে 2টা, তাহলে এটাকে আবার 2 দিয়ে গুণ করবো। 2 × 5 হচ্ছে Na। এত এর পরে কি লিখবো? এত টি। এইবার লেখা লাগবে Cl। অণু আর লেখা যাবে না, এবার লিখতে হবে কি? পরমাণু। বুঝেছো? আচ্ছা, তার মানে 10 × Na, 10 × Na ক্লোরিন পরমাণু। ওকে, এখন যদি আমি তোদের কাছে জিজ্ঞাসা করি যে বলতো এখানে ইলেকট্রন আছে কয়টা, বলতে পারবি? বলতো এখানে ইলেকট্রন আছে কয়টা? ভাবো। 2 দিয়ে গুণ করবা আবার নাকি ভাগ করবা, কোনটা? সায়ামের হইছে ×17। কেন বলেন তো? প্রতিটা পরমাণুতে, একটা পরমাণুতে ক্লোরিনের কয়টা করে ইলেকট্রন থাকে? 17টা করে থাকে না? তাহলে 17 দিয়ে এখানে গুণ করা লাগবে। তাহলে 17 × 10 হচ্ছে Na। এত টি ক্লোরিনের ইলেকট্রন আর লেখার দরকার নেই, এতটি ইলেকট্রন। বুঝেছো ছোট্ট বন্ধুরা? আচ্ছা এখানে একটু ঝামেলা আছে, নতুন একটা জিনিস শেখো। এখানে যে 2 দাগ দিছো না ইকুয়াল টু, এখানে হবে 3 দাগ। এই লাইনটাতে দিতে হবে 3 দাগ, তা নাহলে ভুল হবে।
বাংলাদেশে এগুলো কাটাকাটি করে না, বাট এটা আসলে ভুল। 3 দাগ কেন দিতে হবে? এই 3 দাগ চিহ্নটার নাম হচ্ছে, এই যে আমরা 3টা ইকুয়াল টু সাইনের মতো দেই, এটাকে বলে হচ্ছে ইকুইভ্যালেন্ট টু। ইকুইভ্যালেন্ট টু বাংলায় বলে সমতুল। সমতুল, হোয়াট ডাজ দ্যাট মিন? মানে হচ্ছে তুলনাযোগ্য। ওইখানে এটা আছে, তার মানে এই না যে ওইখানে এটা ছাড়া আর কিছু নাই। যেমন ধরো ব্যাপারটা আমি একটু অন্যভাবে বুঝাই। তোমাকে যদি বলা হয় বন্ধু, ধরো তোমাকে বলেছে যে 3টি গাড়ি আছে, আচ্ছা ভালো কথা, 3টি গাড়ি, আমাকে বলতো কতগুলো চাকা, 3টি গাড়িতে কতগুলো চাকা, প্রতিটা গাড়িতে 4টা করে চাকা, তাহলে 3টা গাড়িতে 3 × 4 = 12, তাহলে 12টি চাকা বলা যায়। আচ্ছা এখন এটা বলা গেল, তার মানে কি এই যে 3টা গাড়ি মানে আসলে শুধু 12টা চাকা, 12টার বাইরে আর কিছু নাই? মানে এই চাকাগুলোর বাইরে কি আর কিছু নাই? ইঞ্জিন নাই, বডি নাই, সিট নাই, স্টিয়ারিং হুইল নাই, গিয়ার বক্স নাই, অয়েল ট্যাঙ্ক নাই, সবই তো আছে। তুমি শুধুমাত্র কোনো একটা কারণে চাকা নিয়ে কথা বলতেছো, ওইটা তোমার পয়েন্ট অফ কনসার্ন, ওইটা তোমার ফ্যাক্ট অফ কনসার্ন। তখন আমরা যেটা করি, এই 3টি গাড়ি ইকুয়াল টু 12টি চাকা লেখা যাবে না, এখানে দিতে হবে কি বলেন তো? 3 দাগ, যে ওর মধ্যে এই বস্তু আছে, এটা নিয়ে আমরা কনসার্ন, এটা নিয়ে আমরা আলোচনা করতেছি। তোমরা আমার কথা এখনো বোঝো নাই মনে হয়, বুঝলে? বুঝছি। আচ্ছা বলতো আমাকে একটু আবারও অন্য একটা উদাহরণ দিই, দাঁড়া। আও, সমস্যা নেই, ঠিক আছে। ধরো তোমাকে বলা হইলো 5টি মানুষ, আমাকে একটু বলো তাহলে কতটি চোখ? 5টি মানুষ মানে কতটি চোখ? 10টি চোখ। আচ্ছা এখন 10টি চোখ, 5টা মানুষ মানে কি শুধুই 10টি চোখ? একজনের নাকি 9টা চোখ, দেখছো অবস্থা? তোরা কোন গ্রেডের অশিক্ষিত, আমাকে একটু বুঝাইতে পারবি যে আমাদের গ্রেডটা এখানে? আচ্ছা তাহলে তার তো চোখের বাইরে আরো কিছু ছিল নাকি? কল্পনা কর 2টা করে চোখ হাইটে বেড়াচ্ছে, বলতেছিস যে এটা মানুষ যাচ্ছে, এটা তো সম্ভব না। এর এর বাইরে তো আরো অনেক কিছু আছে। তার মানে এখানে আমাদের কি করতে হবে জানো? 3 দাগ দিতে হবে, অর্থাৎ বলতে হবে যেখানে আসলে 10টা চোখ আছে, বুঝেছো? 10টা চোখ আছে তো বুঝলাম, এর বাইরে আরো অনেক কিছু আছে, বাট চোখ নিয়ে আমি কনসার্ন, দ্যাটস ওয়াই চোখ লেখছি শুধু। ক্লিয়ার? ওয়াশিক্ষিত। ওকে, সো ইকুইভ্যালেন্ট সাইন আমরা শিখে গেলাম। বলো 5 মোল সোডিয়াম, এর মানে কি বুঝতেছো তুমি? এর মানে তুমি কি বুঝতেছো? 5 মোল কি লিখবো? সোডিয়ামের কি বলেন, অণু নাকি পরমাণু? বলেন, অণু নাকি পরমাণু? অণু। গুড, অণু বুঝাবে। এরপরে বলো 5 মোল মানে কত? 5 × অ্যাভোগাড্রো নাম্বার, তারপরে আমরা কি লিখবো? এত টি। এত টি কি বলো? এতটি কি থাকবে এখনো? অণুই থাকবে, এতটি সোডিয়ামের অণু। এর পরের কথা হচ্ছে কতটি পরমাণু হবে তাহলে এখানে? 5 × Na সোডিয়ামের অণু হলে তাহলে কতটি পরমাণু হবে? 2 দিয়ে গুণ করবো নাকি? 2 দিয়ে গুণও করা যাবে না, ভাগও করা যাবে না, ওই সংখ্যাটাই থাকবে 5 × Na। এতটি সোডিয়ামের লিখে দিতে হবে জাস্ট পরমাণু। কেন এরকম লিখছি? কারণ সোডিয়াম হচ্ছে এক পারমাণবিক অণু বিশিষ্ট মৌল। সোডিয়াম হচ্ছে সেই দ্বিপারমাণবিক অণু বিশিষ্ট মৌলের তালিকার মধ্যে ছিল না। আমরা যাদের লিস্ট লিখছিলাম 7টা মৌলের লিস্ট, এই যে এই 7 জনের তালিকায় কিন্তু ওই ভদ্রলোক তোমার ছিল না, সোডিয়াম ছিল না। তো সোডিয়াম না থাকার কারণে সোডিয়াম হবে হচ্ছে এক পারমাণবিক অণু বিশিষ্ট মৌল। বুঝেছো আমার কথা? এই 7 জনের তালিকার বাইরে আছে, ঠিক আছে? ওকে, এইবার আসো। তো তাহলে এতটি পরমাণু থাকবে, আমাকে একটু তাড়াতাড়ি বলো এখানে কতগুলো প্রোটন আছে? বলো তো কতগুলো প্রোটন আছে? কতগুলো প্রোটন আছে? ইনটু 11, সাবাস। তাহলে 11 × 5 ইনটু হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, এতটি ইলেকট্রন। এখন এখানে আমি একটা ভুল করছি, কি ভুল জানো? কি ভুল করছি? ইলেকট্রন হবে না, আচ্ছা বুঝলাম, এখানে প্রোটন হবে, এই একটা ভুল করছি, ঠিক আছে।
আর কি ভুল করছি? আসল কি ভুল? 3 দাগ। 3 দাগ, বুঝেছো? ওই 3 দাগটাকে গণিতের ভাষায় বলো অভেদক, রসায়নের ভাষায় আমরা বলি সমতুল। এক এক জায়গায় এক এক ভাষা ব্যবহার করে। জ্যামিতির ক্ষেত্রে এই 3 দাগ মানে হচ্ছে সর্বসম। সো এক এক জায়গায় এক একটা আর কি। 11টা বুঝলাম না। ও কলিজা, কলিজা রে, পাখি রে, সোডিয়ামের প্রতিটা পরমাণুর কলিজার মধ্যে কতগুলা করে প্রোটন আছে বলো তো? একটা সোডিয়াম পরমাণু মানে কি 11টা প্রোটন না? জানো তো নাকি জানো না? সোডিয়ামের একটা পরমাণু মানেই হচ্ছে 11টা প্রোটন। তাহলে তুমি তো প্রতিটা পরমাণুতে যদি 11টা করে প্রোটন থাকে, তাহলে এতগুলো পরমাণুতে কটা প্রোটন আছে? 11 ইন্টু 5 ইন্টু এনে হবে না? বুঝছস তো নাকি? তোমাকে যদি চোখের সংখ্যা বের করতে না দিয়ে, এই যে এখানে 5টা মানুষের কাছে যে কয়টা চোখ আছে এটা যদি বের করতে না দিয়ে তোমাকে যদি আমি বাইর করতে দিতাম কিডনির সংখ্যা কত, তাহলে কি 2 দিয়ে গুণ করতা না? পায়ের ক্ষেত্রেও কি 2 দিয়ে গুণ করতা না? তো ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? বুঝছি হুজুর। ওকে, মোল সংখ্যা নির্ণয়ের সূত্র, এইটা তোমাদের আলটিমেট কাজে লাগবে। এতক্ষণ যা কিছু বলছি এগুলো ক্লাস 9 আর 10 এর কনসেপ্ট, এগুলো ক্লাস 9 আর 10 এর কনসেপ্ট। এখন আমরা দেখব হচ্ছে কি, এখন আমরা দেখব হচ্ছে মোল সংখ্যা বের করার সূত্র। ওকে, সবাই একটু খাতা ল্যান্ডস্কেপ করে নিয়ে লেখো আমার মতো করে। বাম পাশ থেকে লিখবা n ইকুয়াল টু, প্রথম সূত্র হচ্ছে তোমার w ডিভাইডেড বাই m, যেটা সবচেয়ে কাজে লাগবে, সবচেয়ে বেশি তোমার ইন্টারমিডিয়েটের একেবারে বেস্ট ফ্রেন্ড বলা যায়, যে সূত্র তোমরা অলরেডি দেখছো, তাই না? আমরা পরিবেশ রসায়ন পড়ার সময় n ইকুয়াল টু w বাই m প্রচুর ব্যবহার করছি, কিন্তু মনে পড়ে? আচ্ছা, তারপরে আমরা কি শিখবো? তারপরে শিখবো হচ্ছে পিভি বাই আরটি, যে সূত্রের প্রমাণটাও তোমরা একেবারে পরিবেশ রসায়নে করছো, পিভি ইকুয়াল টু এনআরটি। এটার পরে আমরা লিখবো হচ্ছে ভিএল বাই 22.4, অর্থাৎ এই সূত্রটা থেকে এটা আসে, এটা আমরা প্রমাণ করে দেখছিলাম। আচ্ছা, তারপরে আবার আমাদের কি ছিল? সি ইন্টু ছিল হচ্ছে ভিএল, তারপর আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে এন ডিভাইডেড বাই হচ্ছে এনএ। এবং যখন এই জিনিসটা লিখবা তখন একেবারে খাতার এই মাথা থেকে ও মাথা নিয়ে যায় লিখবা, একেবারে এই মাথা থেকে ও মাথা, বুঝেছো? যে ক্ষেত্রে ডাব্লিউ বাই এম এর জন্য সবচেয়ে বেশি পরিমাণে জায়গা রাখবা, ডাব্লিউ বাই এম সূত্রটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওটার জন্য বেশি জায়গা রাখবা। এন বাই এন এটা হচ্ছে বলদ, এটা কাজে লাগে কম। তো এখন আমরা একটু দেখে নিই আগে যে এই সূত্র কোথায় কোনটা কাজে লাগে। এখানে এইসব জায়গায় দাগ দিয়ে ফেলো যে এক একজনের জায়গা ফিক্সড। আচ্ছা, এই যে এরকম যার যার জায়গা ফিক্স করে ফেলবা। এখন দেখো এই সূত্র নিয়ে জায়গা খুবই কম দিছি কেন? পিভি ইকুয়াল টু এনআরটি, এই ফর্মুলার কাজ আমরা পরিবেশ রসায়নে করে আসছি, ওটা এই অধ্যায়ে জায়গা কম, মানে প্রয়োজন কম। আচ্ছা, ওকে, এখন ঘটনা হচ্ছে এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। তোমরা একটু মনে করে বলো এই সূত্রটা কাদের জন্য প্রযোজ্য? ডাব্লিউটা হচ্ছে এখানে কোন পদার্থের নমুনার ভর, তাই তো? নমুনার ভর, অর্থাৎ যতটুকুর মধ্যে তুমি বাইর করতে চাচ্ছ যে কত মোল আছে সেই ভরটা বসাইতে হবে, ওটা অঙ্কে দেওয়া থাকবে। এই এম এর মানটা কি বলতো? এম এর মানটা কি? আণবিক ভর নাকি? আণবিক ভর না? আচ্ছা, এটা কিন্তু আণবিক ভর না। এটা আমরা অনেক ভাবে প্রমাণ করছি পরিবেশ রসায়ন পড়ার সময়। এটা যে আণবিক ভর এই ধারণাটা ভুল। এটা আসলে কি ভর হবে? এটা হবে হচ্ছে মোলার ভর। মোলার ভর, হোপফুলি ইউ রিমেম্বার, এটা হবে হচ্ছে মোলার ভর। সো আমাকে একটু মনে করে বলো আণবিক ভর আর মোলার ভরের ডিফারেন্স কি? বলেন, আণবিক ভর আর মোলার ভরের ডিফারেন্স কি? একক, সাবাস, মাশাআল্লাহ, মনে আছে। জোশ। এখন মনে করে বল তাড়াতাড়ি এই সূত্র কাদের জন্য প্রযোজ্য? দ্রুত বল, বলতে না পারলে একদম এক একটার কিলায় মারি ফেলবো। কাদের জন্য এটা বলো? এটা হচ্ছে বিশুদ্ধ পদার্থের জন্য, এটা হচ্ছে এই সূত্রটা বিশুদ্ধ পদার্থের জন্য। অর্থাৎ যে পদার্থটার ভর তুমি ওখানে বসাবা ওই পদার্থটার মধ্যে অন্য কিছু মিশানো থাকতে পারবে না। যদি অন্য কিছু মিশানো থাকে তাহলে দ্যাট উড বি এ মিক্সচার। মিক্সচার পদার্থের জন্য এম মানে মোলার ভর কারটা বসাবা, কারটা তো বসানো যাবে না। আমার কথা কি বুঝছো? মানে ধরো তোমার কাছে আছে হচ্ছে পানি, তাহলে বিশুদ্ধ পানি হওয়া লাগবে। তুমি জানতে চাও যে একটা এক বোতল পানিতে কতগুলো পানির অণু আছে, বাইর করে দিতে পারবো, মোল সংখ্যা বের করেই ওটাকে অ্যাভোগাড্রো সংখ্যাতে গুণ করলে বের করা যাবে। কিন্তু দ্যাট ওয়াটার হ্যাজ টু বি 100% পিওর। যদি পিওর না হয়ে ওর মধ্যে অন্য কিছু থাকে তাহলে তুমি কিন্তু বের করতে পারবে না। বুঝিয়াছো? আচ্ছা, তাহলে এবার আসো
পিভি বাই আরটি কাদের জন্য? এই সূত্র হচ্ছে কাদের জন্য মনে আপনারা বলেন? পিভি বাই আরটি কাদের জন্য? গ্যাসের জন্য, রাইট? এটা হচ্ছে গ্যাসের জন্য, গ্যাসের জন্য। যে ক্ষেত্রে আমি একটু মনে করে দেই, সেটা হচ্ছে যে এইখানে যে আর আছে, আর এর মান দুইটা পদ্ধতিতে আছে, তাই না? আর এর মান হচ্ছে দুইটা পদ্ধতিতে, বিশেষ দুইটা পদ্ধতিতে আমরা ব্যবহার করি। সো আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে তাড়াতাড়ি বলো কত, আর আর এর মানটা এসআই পদ্ধতিতে বলো কত। লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে কত জানি? সাবাস, 0.0821। এককটা কি হবে এটার? লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কোল, মানে পার কেলভিন। লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আচ্ছা, আর এর মান এসআই পদ্ধতিতে কত? 8.314 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন, এসআই পদ্ধতিতে এটা। আচ্ছা, তারপরে বলো ভিএল বাই 22.4, এই সূত্রটা কাদের জন্য বলেন? ভিএল বাই 22.4, হ্যাঁ, এটা হচ্ছে গ্যাসের জন্য, তবে এটা হচ্ছে যে কোনো অবস্থার গ্যাস না, এটা হচ্ছে এসটিপিতে, এসটিপিতে গ্যাসের জন্য, এসটিপিতে গ্যাসের জন্য। অর্থাৎ তোমাকে যদি কখনো বলে যে এসটিপিতে 3 লিটার গ্যাস আছে, তাহলে 3 ডিভাইডেড বাই 22.4 তুমি বের করে ফেলতে পারবা ওখানে কত মোল গ্যাস আছে। যদি বলে প্রমাণ তাপমাত্রা চাপে তোমাকে 50 লিটার গ্যাস আছে, তাহলে 50 ডিভাইড বাই 22.4 তাইলেই পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো সি ইন্টু ভিএল, এই সূত্র কাদের জন্য? এটা হচ্ছে দ্রবণের জন্য, দ্রবণের জন্য। তবে যে ক্ষেত্রে তোমার এই যে সি জিনিসটা, কি হলো এটা? এই যে সি বস্তুটা, সি বস্তুটা কি বলতো? সি জিনিসটা কি? সিটা হচ্ছে দ্রবণের মোলারিটি। এইটা নিয়ে এই অধ্যায়টা যাবে, পুরো মোলারিটি নিয়ে আলোচনা করতে করতে অধ্যায় শেষ হয়ে যাবে, বুঝেছো? মোলারিটি, যেটাকে তোমরা 9 10-এ শিখছো মনে হয় এস দিয়ে। এস দিয়ে লিখো না শোনা, কেন লিখতে নিষেধ করতেছি? এস দিয়ে আর একটা বিষয় আছে যেটাকে প্রকাশ করা লাগবে, সেই জিনিসটার নাম কি জানো? সলিউবিলিটি বা দ্রাব্যতা। অনেক কলেজে হয়তো বা পড়াইছে, কিছুই বোঝো নাই আমরা জানি, আর কয়েকদিন অপেক্ষা করো তখন পাবা। সো এই সলিউবিলিটি জিনিসটাকে তো তখন তুমি কি দিয়ে প্রকাশ করবা? আরো একটা মজার ব্যাপার হচ্ছে, যদি আনরিলেটেড ইস্যু হইতো, যে এদের মধ্যে কোনো সম্পর্ক নাই, তখন তুমি একই অক্ষর দিয়ে দুইটা জিনিস প্রকাশ করলেও কোনো সমস্যা ছিল না। কিন্তু এই দ্রাব্যতার মোলারিটি একই সাথে আলোচনা করা লাগবে যখন আমরা মোলারিটি নিয়ে, সরি কি বলে, দ্রাব্যতা নিয়ে আলোচনা করবো। সো তুমি দুইটাকে এস দিয়ে লিখতেছো, তুমি কনফিউজড হয়ে যাবে, আমার কিছু হবে না, আমার তো পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে। সো তোমাদের ভালোর জন্য বলতেছি, মোলারিটিকে সি দিয়ে প্রকাশ করো। সি কেন দিয়ে প্রকাশ করতেছি? সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে হচ্ছে ঘনমাত্রা। সো একটা দ্রবণের ঘনমাত্রাকে আমরা মোলারিটি এককে যখন লিখবো, ওটাকে সি দিয়ে প্রকাশ করব, আর দ্রাব্যতা নিয়ে কথা বললে ওটা এস দিয়ে লিখবো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো ভিএল জিনিসটা কি। সো ভিএলটা হচ্ছে দ্রবণের আয়তন। এটার প্রমাণ আমরা দেখবো এই সূত্রের, এই অধ্যায়টা আলোচনাই হবে হচ্ছে এই সূত্র নিয়ে। দ্রবণের আয়তন কোন এককে হইতে হবে? অবশ্যই সেটা লিটারে হওয়া লাগবে, তা নাহলে ওইখানে আমরা মোল সংখ্যা বাইর করতে পারবো না। এবং এই দ্রবণের মোলারিটিকে দ্রবণের আয়তন দিয়ে গুণ করলে আমরা এখান থেকে যে মোল সংখ্যাটা পাবো সেটা হচ্ছে দ্রবের মোল সংখ্যা পাবো। এটা কিন্তু দ্রবণের মোল সংখ্যা পাবো না, পাবো হচ্ছে দ্রবের মোল সংখ্যা, ঠিক আছে? দ্রব মানে বুঝছো তো, যে জিনিসটাকে মিশানো হয়, যেটাকে দিয়ে দ্রবণটাকে বানাইছি। আচ্ছা, এন বাই এন, এই সূত্রটা কাদের জন্য? এটা যে কারোর জন্য, যে ক্ষেত্রে এন এর পরিচয়টা হচ্ছে যে কোনো কিছুর পিস সংখ্যা। অণুর সংখ্যা হইতে পারে, পরমাণুর সংখ্যা হইতে পারে, যে কোনো কিছুর পিস সংখ্যা, যে কোনো কিছুর পিস সংখ্যা, অণু, পরমাণু, গরু, ছাগল, তোমাদের সংখ্যা, তোমাদের নানার সংখ্যা, যে কোনো কিছু পিস সংখ্যা হইতে পারে। আর এই সূত্র হচ্ছে যে কোনো কিছুর জন্য অ্যাপ্লিকেবল, যেহেতু যে কোনো কিছু পিস সংখ্যা নিয়ে কাজ করা হচ্ছে, বুঝিয়াছো? আচ্ছা, এখন এই প্রত্যেকটা সূত্রের কিছু অঙ্ক দেখতে হবে আমাদের, আর আমার হাতের লেখা যেহেতু ভালো না, সেই যে ফ্রেশ করে তোমাদেরকে রাফা আপু লিখে দিছে যা যা বলেছিলাম। এই যে এন বাই এন, এটা কাদের জন্য? অণু, পরমাণু, আয়ন বা যে কোনো কিছুর পিস সংখ্যা, যে পিস, নাম্বার অফ পিসেস। আর এনে তো বুঝছোই অ্যাভোগাড্রো সংখ্যা, বুঝছো? আচ্ছা, জয়চন্দ্র বলছে বিকালে তো খেলার সময়, বিকালে কি ক্লাস না দিলে হয় না? ওই খেলার দিন চলে গেছে স্কুল পর্যন্ত, এখন আর সেই সময় নেই, বুঝছো? 2 নাম্বার কথা হচ্ছে, জীবন এখন এত
সিরিয়াস একটা পর্যায়ে চলে আসছে, যখন তোমার আসলে এইগুলার সময় নাই। হ্যাঁ, একটু একটু সবাই দ্রুত বেগে ছুটতেছে, তোমাকে একটু ছুটতে হবে, না ছুটলে একটু সমস্যা আর কি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, রাফা আপুকে একটু পরে ক্লাসে নিয়ে আসতেছি, টেনশন নিও না। ঠিক আছে, ওকে। সো আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার। এই যে এটা দ্রবণের জন্য, এটা পিস ওয়াইজ কাউন্টেবল, যে কোনো কিছুর জন্য। যাদেরকে পিস ওয়াইজ কাউন্ট করা যায় না তাদের জন্য এটা ইউজ করা যাবে না। এসটিপি তে গ্যাসের জন্য, গ্যাসের জন্য এটা বিশুদ্ধ পদার্থের জন্য। ঠিক আছে, আচ্ছা নাও এসএস নাও, স্ক্রিনশট নিবা নাও। এই যে এটা হয়ে গেলে তারপর এখন আমরা অঙ্কের দিকে যাব। হইছে? স্ক্রিনশট হইছে? এটাই পোজ, আমি এর চেয়ে ভালো পোজ দিতে পারি না। আচ্ছা ওকে। এখন ঘটনা হচ্ছে, চলো আণবিক ভর ভার্সেস মোলার ভর নিয়ে দুই একটা কথা না বললেই নয়। তোরা একটু আমাকে বলতো, এখানে একটা মানুষ আছে, এখানে একটা মানুষ আছে যে তোর নানা, এই মানুষটার আণবিক ভর কত বলো? বলো এই মানুষের আণবিক ভর কত? এই মানুষের আণবিক ভর সম্ভব না। তার কারণ ওই মানুষের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আছে। ওই মানুষের চোখে এক জিনিস, পেটে এক জিনিস, ঠ্যাঙে এক জিনিস, হাতে এক জিনিস, স্কিনের মধ্যে এক জিনিস, চুলের মধ্যে এক জিনিস। ওই লোকটার তো কোনো একক অণু নাই। আমার কথা কি বুঝছো? এমন যদি হতো যে ওই লোকটাকে কোনো একটা বডি পার্ট তুমি জুম করতেছো, জুম করে 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 ঢুকলা, দেখলা যে ভিতরে যায় অনেক ক্ষুদ্রতম একটা জিনিস পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে কি ওই লোকটাকেই পাওয়া যাচ্ছে, ছোট একটা ওই লোককে দেখা যাচ্ছে। আমার কথা কি বুঝছো? ওইটা যদি হইতো, তাহলে আমরা ওইটাকে একটা অণু ধরে সেই ভরটাকে ওই কার্বন 12 পরমাণুর 1/12 অংশের ভর দিয়ে ভাগ করে আমরা বলতাম তার আণবিক ভর কত। কিন্তু ওই লোকের তো কোনো একক অণু নাই। তার রক্তের মধ্যে এক অণু, মাংসের মধ্যে এক অণু, হাড্ডির মধ্যে এক অণু, ঘিলু যদি থেকে থাকে ঘিলুর মধ্যে আর এক অণু। মানে যার অণু হয় না তার আণবিক ভর হয় না, কথাটা মনে রেখো। যার একক অণু নেই তার আণবিক ভরও নেই। তার আণবিক ভরও নেই। অণু থাকা লাগবে, অণু না থাকলে আণবিক ভর হয় না। আচ্ছা আমাকে একটু বলো, এই যে আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটরের কি কোনো আণবিক ভর আছে বলো তো? এটার কোনো আণবিক ভর আছে নাকি নাই? কেন নাই? কারণ এর এই উপরের দিককার বাটন গুলো মানে মেটালিক, এগুলো আবার প্লাস্টিকের, এখানে আবার ডিফারেন্ট রং আছে, মানে ডিফারেন্ট মলিকুলার ম্যাটেরিয়াল। এখানে ডিসপ্লে, ভিতরে ব্যাটারি, মাদারবোর্ড, বাইরে একটা খোলস, মানে পুরো ভিন্ন ভিন্ন পদার্থের একটা মিশ্রণ এটা। এই পদার্থের কোনো আণবিক ভর হয় না। কিন্তু এই পদার্থের একটা কি আছে জানো? মোলার ভর আছে। তার কারণটা হচ্ছে, এই ভদ্রলোকের যদি আমরা মোলার ভর বাইর করি, আমরা যদি বলি যে এই লোকটার মোলার ভর কত হবে, তাহলে আমরা লিখতেছি এখানে দেখো, সেটা হচ্ছে এখানে নিয়ে গেলাম, এই মানুষটার আণবিক ভরের জায়গায় আমরা লিখবো হচ্ছে এবার মোলার ভর। এই মানুষটার মোলার ভর কত এটা বাইর করা সম্ভব। দেয়ার উইল বি সামথিং ডেটা। কেন? একটা মানুষের তো ভর আছে, সেইটাকে তুমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করবা, তাইলে পাই যাবা এই লোকের মতো 1 মোল যদি লোক হইতো তার ভর কত। তারে বলে হচ্ছে মোলার ভর। আমার কথা কি বুঝিয়াছো? মোলার ভর মানে কোনো কিছুর 1 মোল এর ভর। 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। সো একজন মানুষের ভরকে তুমি যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করো, তাহলে পাই যাবা হচ্ছে ওই লোকটার বা ওই বস্তুটার মোলার ভর। ধরো আমার কাছে একটা ক্যামেরা ট্রাইপড আছে, এটা দিয়ে আমরা মোবাইল রেখে ভিডিও করি। এই যে এই বস্তুটা দেখা যাচ্ছে, কন্ট্রোল মাইনাস, হ্যাঁ এই যে একটা মোবাইলের ট্রাইপড। সো এই বস্তুটার কি আণবিক ভর হয়? আনসার হচ্ছে ভাই হয় না তো। এইখানে একটু রাবার আছে, তাই না? এইখানে একটু কি জানি ঘোড়ার ডিম দিছে, এইখানে আবার একটা স্প্রিং আছে ভিতরে, হ্যাঁ, যার কারণে এই যে বড় ছোট হয়। তারপরে এখানে একটা হলুদ রঙের রাবার আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। তারপরে এখানে একটা লোহা আছে, প্লাস্টিক আছে। এই বস্তুর ভাই তোমার ইয়া হবে না, কি বলে, আণবিক ভর হবে না, কিন্তু এই বস্তুটার কিন্তু মোলার ভর হবে। এই বস্তুর যে ভর, সেটাকে তুমি যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করো, তাহলে পেয়ে যাবা যে এর মোলার ভর কত।
বুঝিয়াছো ছোট্ট বন্ধুরা? ওকে, ঠিক আছে। ওকে, এবার আমরা আরো একটা উদাহরণ পাইছি, দাও। প্লেট সহ, হ্যাঁ। এই যে দেখো, তোমার নানি জ্বালায় রাখছে একটি মোমবাতি। এই মোমবাতির আমাকে একটু বলো আণবিক ভর কত, বলেন। এইটার সুতার মধ্যে এক অণু, মোম তো আর এক জিনিস, তাই না? আবার প্লেট আছে, এর আণবিক ভর নাই রে ভাই। এটা একটা অবিশুদ্ধ পদার্থ, দ্যাট ইজ এ মিক্সচার অফ সো মেনি থিংস, তাই না? তো এইটার কোনো আণবিক ভর হবে না, কিন্তু এই বস্তুর একটা কি হবে, মোলার ভর হবে। আমার কথা কি বুঝছেন? এটা মোলার ভর হবে, কারণ এটার একটার যে ভর, এই পুরো সেটআপটার যে ভর, সেটাকে তুমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলেই পেয়ে যাবা যে এরকম যদি 1 মোল রাখা হতো তার ভর কত, এবং সেই সংখ্যাটা অনেক বেশি বড় হবে। বুঝিয়াছো? ওকে, নাও। আচ্ছা, এখন কথা হচ্ছে, তো এই হচ্ছে আণবিক ভর আর মোলার ভরের কাহিনী। আর মোলার ভরের একটা একক আছে। মোলার ভরের এককটা কি? এটার এককটা হচ্ছে, আমাদের নরমালি আমরা কেমিস্ট্রিতে গ্রাম পার মোল লিখি, তবে তুমি চাইলে এটাকে কেজি পার মোলেও লিখতে পারো, যে 1 মোলের ভর কত কেজি, বা এটাকে তুমি চাইলে টন পার মোলেও লিখতে পারো। তবে সবচেয়ে পপুলার একক কোনটা? সবচেয়ে পপুলার, সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয় গ্রাম পার মোল। এইটাও কারেক্ট, এটাও কারেক্ট, তবে এইটা বেশি কারেক্ট। মানে এইটাই সব সচরাচর ব্যবহার করা হয়, বুঝছিস? আচ্ছা, ওদের নামাজের ব্রেক কটায় দিতে হবে? ওকে, ঠিক আছে। এখন আসো, অক্সিজেনের আণবিক ভর কত বলো? 32 তো নাকি 16, কোনটা? অক্সিজেনের আণবিক ভর 32। এখন কি গ্রাম না কেজি এটা? এটা কি গ্রাম হবে নাকি কেজি হবে বলেন? গ্রাম হবে, ভেরি গুড। আচ্ছা, সবাই গ্রাম লেখো। লেখার পরে এটাকে কেটে দাও। আণবিক ভরের কোনো একক নাই। 9-10-এ পড়তে পড়তে এক একজন হাফেজ হয়ে গেছিলা। আণবিক ভর কোন একক নাই, পড়ছিল না? আণবিক ভরের কোনো একক নাই, একই জাতীয় রাশির একটা অনুপাত, এই জন্য কোনো একক নাই। আচ্ছা, অক্সিজেনের গ্রাম আণবিক ভর কত বলো? গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর কত? এইটা হচ্ছে 32 গ্রাম। অর্থাৎ এটাকে বলে গ্রামে প্রকাশিত আণবিক ভর। সিম্পলি আণবিক ভরের লেজের সাথে গ্রাম লাগাই দিলে যা হয় তারে বলে আণবিক ভর, মানে গ্রাম আণবিক ভর। আচ্ছা, এবার যদি বলি অক্সিজেনের মোলার আণবিক ভর কত, বা মোলার ভর, এই মোলার আণবিক ভরটাকেই বলে হচ্ছে সোজা কথায় মোলার ভর। কারণ এই মোলার, মোল আসা মানে কি অণু আসা, এই জন্য আণবিকটা আর বলা লাগে না। এটাকে আমরা বলবো হচ্ছে 32 গ্রাম পার মোল। অর্থাৎ 1 মোল যদি অক্সিজেনের অণু নাও, তার ভর হবে হচ্ছে 32 গ্রাম। তোমরা কি বুঝেছো আমার কথা? ওকে, চলো এবার অঙ্ক প্র্যাকটিস করা শুরু করা যাক, চলেন। আপনাকে বলেছে 90 গ্রাম পানিতে কত মোল পানি ও কয়টি পানির অণু আছে, কয়টি। যখনই তোমার কাছে কোনো কিছুর পিস সংখ্যা জানতে চাইবে, তুমি চোখ বন্ধ করে আগে মোল সংখ্যা বাইর করবা, কাজ হয়ে গেছে। আগে মোল সংখ্যা বাইর করবা। তাহলে চলো করি। 90 গ্রাম পানি বলছে, তার মানে এখন কোন সূত্রে অ্যাপ্লাই করবো? এন ইকুয়াল টু হচ্ছে আমরা ডাব্লিউ ডিভাইডেড বাই এম। ডাব্লিউ এর মান হচ্ছে 90, ডিভাইডেড বাই এম কত? 18। তাহলে এত কি আসবে আমাদের? এত মোল। কিভাবে মোল আসলে একটু খেয়াল করে দেখো। উপরে আমরা বসাইছিলাম কি বলতো? উপরে বসাইছিলাম হচ্ছে গ্রাম, আর নিচে কি বসাইছিলাম? গ্রাম পার মোল, মোলার ভর। তাহলে দেখো এইখানে তোমার কাটাকাটি যাওয়ার পরে গ্রাম আর গ্রাম তো কাটে, তাহলে পার মোল উল্টে যে কি হবে, এখানে শুধুমাত্র আসবে হচ্ছে মোল। সো কাটাকাটি করলে এখানে থাকে 5 মোল H2O লিখবো হচ্ছে অণু। এখন বলো কতটি অণু আছে এখানে, কতটি? 1 মোল থাকা মানে তো অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 5 মোল থাকা মানে কত? 5 ইন্টু Na। এতটি, এতটি কি আছে? H2O অণু। এতটি H2O অণু। বুঝেছো? দুইটা আনসার এখানে, এটা একটা আনসার, এটা একটা আনসার, ডান। এরপরে তোমাকে বলছে 30 গ্রাম হাইড্রোজেন গ্যাসে কতটি পরমাণু আছে। এই যে কতটি জানতে চাওয়ার মানেই হচ্ছে আগে মোল সংখ্যা বাইর করবা। তাহলে কি করব? n ইকুয়াল টু 30 গ্রাম ডিভাইডেড বাই হচ্ছে হাইড্রোজেনের মোলার ভর কত? 2 গ্রাম পার মোল। এইবার তুমি কাটাকাটি ফাটাফাটি করো। গ্রামের সাথে গ্রাম কাটে, পার মোল ডিগবাজি খেয়ে এখানে হয় কি শুধুমাত্র
মোল, তাহলে এখানে কত আসতেছে আমাদের 15 আসবে। তাহলে 15 মোল হাইড্রোজেনের অণু। তাহলে এবার কতটি অণু? তাহলে 15 ইন্টু হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, এতটি এতটি হাইড্রোজেনের অণু, এতটি হাইড্রোজেনের অণু গেল। এখন জিজ্ঞাসা করছে আবার কতটি পরমাণু আছে, তাহলে কি করব আমরা এখানে বলেন? গুণ 2, সাবাস। কারণ একটা অণুতে দুইটা করে পরমাণু, তাহলে 2 ইন্টু ওই পুরো জিনিসটা, 2 ইন্টু এই পুরো জিনিসটা, এই যে বসাই দাও। এতটি এর পরে অণু হবে না তখন আর, এটা হবে হচ্ছে পরমাণু। এবং আর একটা জিনিস ঠিক করা লাগবে, বলেন তো কি কি ঠিক করা লাগবে? কি ঠিক করব? H2 হবে না, এটা হবে হচ্ছে H পরমাণু। সো দ্যাট ইজ ইওর আনাদার আনসার। বুঝেছো ছোট বন্ধুরা? আচ্ছা, সোডিয়াম কার্বনেটের 212 গ্রাম দ্রবণে অণুর মোল সংখ্যা কত? বলো কেমনে করব? সোডিয়াম কার্বনেটের মোলার ভর কত জানো তো? আণবিক ভর কত? এটার 106, 106 আণবিক ভর। তাহলে মোলার ভর কত হবে? এত গ্রাম পার মোল। এটা হচ্ছে তার আণবিক ভর, সরি মোলার ভর। তাহলে এখন কি হবে আমাদের? n ইকুয়াল টু হচ্ছে 212 গ্রাম 212 ডিভাইডেড বাই 106, এটা করলে আসে হচ্ছে 2। তাহলে 2 মোল, ঠিক আছে তো আমার নাকি? 2 মোল কি সোডিয়াম কার্বনেটের অণু, Na2CO3 এর অণু। তাহলে তোমার কতটি অণু? ও, অণুর মোল সংখ্যা জানতে চাইছে, এটাই তো আনসার, বাকিটা আর লাগবে না। তোরা কি বুঝছিস আমার কথা বাবা? হুম। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে একটা কাজ করো তোমরা, সেটা হচ্ছে এই বস্তুটাকে কেটে দাও, এটা হয় নাই। শিয়াম মন্ডলকে তুমি কোনো ব্যবস্থা কেন নিচ্ছ না মেহেদি? শিয়ম মন্ডল, ওকে। এইটা একটা কি ছিল লক্ষ্য করেছো? 212 গ্রাম দ্রবণ। এই যে ভরটা, এটা হচ্ছে দ্রবণের ভর। মানে হচ্ছে এইখানে সোডিয়াম কার্বনেট তো ছিল, সেই সাথে আবার কি ছিল বলেন তো? পানি ছিল। দুইটা জিনিস মিলে ভর হয়েছিল 212 গ্রাম। তো এইখানে হচ্ছে করা যাবে না এই সূত্র, একটা মিশ্র পদার্থ। এই সূত্র অ্যাপ্লিকেবল হচ্ছে বিশুদ্ধ পদার্থের জন্য। আমি আবারও লিখে দিচ্ছি বড় করে, n is equals to w divided by m, শুধুমাত্র বিশুদ্ধ পদার্থের জন্য প্রযোজ্য, মিশ্রণের জন্য নয়। মিশ্রণের জন্য নয়, বুঝেছো? আচ্ছা, ওকে। পরের অঙ্কে যাই। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 3 অ্যাটমসফিয়ার চাপে 500 সিসি সালফার ডাইঅক্সাইড গ্যাসের অণুর সংখ্যা কত? বলেন এই ক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই করব? টেম্পারেচার আছে, প্রেসার আছে, 50 সিসি গ্যাসের কথা বলছে, তাহলে কোনটা? পিভি বাই আরটি, গুড। তাহলে এন ইকুয়াল টু হচ্ছে আমাদের থাকবে পিভি ডিভাইডেড বাই আরটি। আমরা একটু মান বসাই। প্রেসারের মান কত? 3 অ্যাটমসফিয়ার বসালাম। ভলিউমটাকে কি 50 সিসি রাখবো নাকি 50 দেখতে হবে নাকি কোনটা লিখবো বলো? এই অডিওটা একটু অফ কর না। আচ্ছা, তাহলে এটা যেহেতু অ্যাটমসফিয়ারে বসিয়েছো, তাহলে ভলিউমটা বসাতে হবে লিটারে। তাহলে এখানে কত? 50 ডিভাইডেড বাই কত? 1000। মনে পড়ে কি সিসি কে 1000 দিয়ে ভাগ করলে কিসে যায়? এটা লিটারে যায়। তাহলে আমরা এটা বসাইলাম, ডিভাইডেড বাই আর এর মান কত লিখবো? 0.0821 ইন্টু টেম্পারেচার কত লিখবো? টেম্পারেচার লিখবো হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। এইটা বসানোর পরে তোমার আসবে হচ্ছে মোল সংখ্যা। তো মোল সংখ্যা কিছু একটা আসলো, কত আসছে একটু দেখো তো ক্যালকুলেট করে।
150 ভাগ হচ্ছে 1000, মানে বুঝছি, ভাগ হচ্ছে 0.0821, ভাগ হচ্ছে আবার 300। এটা করলে আসা হচ্ছে 6.0901 ইন্টু 10 কত -3। এত মোল কি সালফার ডাইঅক্সাইড গ্যাস, তার মানে SO2 অণু, গ্যাসের অণুর সংখ্যা জানতে চাইছে, তাহলে তো মোলে বের করলে হবে না, তাহলে এটাকে আবার কি করতে হবে, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলে ইনটু হচ্ছে আবার 6.022 10^23। এটা করলে আসবে হচ্ছে 3.66 ইনটু 10^21 এত টি, SO2 এর অণু। বুঝিয়াছো? হুম, ওকে, ঠিক আছে। তারপরে কি 5 নম্বর প্রশ্ন, 25°C তাপমাত্রা, এত কিলো প্যাসকেল চাপে, এত মিটার কিউব নাইট্রোজেন গ্যাসের পরমাণুর সংখ্যা কত? নিজেরা করবা, এটা বাচ্চা জিনিস, আগে অণুর সংখ্যা বের করবা, তারপরে 2 দিয়ে গুণ করলেই পরমাণুর সংখ্যা বের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, 0°C তাপমাত্রা প্রমাণ চাপে এত মিটার কিউব ক্লোরিন গ্যাসের পরমাণুর সংখ্যা কত? এটাও বাড়ির কাজ, একই রকমের অঙ্ক, করানোর কিছু নাই। এইবার আসো প্রমাণ অবস্থায়। প্রমাণ অবস্থায় মানেই কি? প্রমাণ অবস্থায় কথাটার মানে হচ্ছে এসটিপি তে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে, এসটিপি তে 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? বলো কেমনে করা যায়? এসটিপি বললেই, আরো যেহেতু গ্যাস, যেহেতু, তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? n ইকুয়াল টু কোনটা অ্যাপ্লাই করব? VL বাই 22.4, রাইট? এটা তো নাকি? এখন এই বস্তু কি ব্যবহার করা যাবে? তোমরা টের পাচ্ছ? এইটা ব্যবহার করলে অঙ্ক হবে না। ওই যে কে ধরছে, জারিফ ধরতে পারছে, এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না, কারণ এখানে ওই গ্যাসটার ভলিউম তোমার জানা নাই, এই যে VL এটা তোমার জানা নাই। দেখো অঙ্কে কোথাও বলে নাই গ্যাসটার আয়তন কত, এভাবে বের করা যাবে না। তাহলে এই সূত্র কাজ করতেছে না। কি সূত্র কাজ করবে এই জায়গায়? n ইকুয়াল টু, আগে তুমি বাইর করো W ডিভাইডেড বাই কত? M। তাহলে n ইকুয়াল টু W বাই M যদি অ্যাপ্লাই করি আমরা, W এর মানটা কত? 1.7 গ্রাম, ভাগ মোলার ভর, অ্যামোনিয়া গ্যাসের মোলার ভর কত? 17। তাহলে 1.7 ডিভাইড বাই 17 মানে কত? 0. কত? 0.1। বুঝছিস তো নাকি? এখানে আসবে হচ্ছে 0.1 মোল। এরপরে তোমার কি করা লাগবে জানো? এবার লিখবা তোমরা, এবার লিখবা হচ্ছে, আমরা জানি এসটিপি তে যদি তোমার কাছে 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাস থাকতো, তার আয়তন কত হইতো? 22.4 লিটার হইতো না? জানো তো এসটিপি তে যে কোনো গ্যাসের মোলার আয়তন কিন্তু 22.4 লিটার। 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে 22.4 লিটার। তাহলে অতএব বলেন তো 1 গ্রাম গ্যাসের আয়তন কত? 22.4 ডিভাইডেড বাই কত? 17, এত লিটার। এটা করিলে যাহা আসিবে তাহাই তোমার উত্তর, দ্যাট ইজ ইওর আনসার। বুঝলে? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই অঙ্কটাকে একটা ভিন্ন স্টাইলে করা যায়, সেটা কি জানেন? ওকে, বিকল্প পদ্ধতি দেখো। বিকল্প পদ্ধতি হচ্ছে, আমি কি লিখতে পারতাম n ইকুয়াল টু হচ্ছে W ডিভাইডেড বাই M ইকুয়াল টু হচ্ছে VL বাই 22.4, বলা যায় তো একবারে? ধরে ফেলেছো, গুড। তাহলে W এর মান বসাবো হচ্ছে 1.7, M এর মান বসাবো হচ্ছে 17, ইকুয়াল টু VL টা তোমার বের করতে হবে আর 22.4। এবার দেখো একবারে চলে আসবে, তাহলে VL ইকুয়াল টু লিটার এককে ভলিউমটা বেরোবে, যে গ্যাসটার ভলিউমটা কত, তাহলে আসে হচ্ছে 1.7 ইনটু হচ্ছে 22.4 ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত? 17। এটা করিলে একবারে উত্তর। বুঝিয়াছো? ওকে, এইবার আসো, বাজারের বাণিজ্যিক হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো 0.8 m জলীয় দ্রবণ। তোমাদেরকে একটা নামাজের ব্রেক দিতে হবে, নামাজের বিরতি, নামাজের বিরতি 5টা 7 পর্যন্ত, 10 মিনিট পাচ্ছ, ঠিক আছে? 5টা 7-এ এসে আমরা তারপরে এই অঙ্কগুলো সলভ করবো বাকিগুলো, ঠিক আছে? টাটা।
তোদের এই বোর্ড গুলাও খুবই অদ্ভুত। হ্যাঁ, ও অন করে দিছো। হ্যাঁ, তাহলে এখন দেখো তাড়াতাড়ি আমরা বাকি অংশটুকু দেখে নেই। সেটা হচ্ছে বাজারের বাণিজ্যিক হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো 8 এর জলীয় দ্রবণ, 8 মোলার। ওইরূপ 8 মোলার HCl বাণিজ্যিক অ্যাসিডের 600 মিলিলিটারে কত মোল HCl থাকে? তাহলে দ্রবণ নিয়ে কথাটা বলতেছে। দ্রবণের জন্য আমরা কি শিখছিলাম? N ইকুয়াল টু হচ্ছে C ইনটু হচ্ছে VL। সো সিটা কি? দ্রবণের মোলারিটি। সো দ্রবণের মোলারিটি হচ্ছে 8 মোলার ইনটু VL, দ্রবণটার আয়তন 600 মিলিলিটার। তাহলে 600 কিন্তু বসাইলে হবে না, 600 ভাগ কত আমাদের? 1000 বসাইতে হবে। তাহলে কত আসে? 0.6 ইনটু 8, 6টা 48, মানে 4.8 মনে হয় নাকি? 8 ইনটু 0.6, তার মানে হচ্ছে সরি 4.8 আর কি। এত কি হবে? এটার একক মোল, এত মোল HCl। এই তো হয়ে গেল, এটাই আনসার। দ্রবণের জন্য ছিল। বুঝিয়েছো তোমরা আমার কথা নাকি? আচ্ছা, এরপরে আসো 20 ডিগ্রি সেলসিয়াসে 0.54 গ্রাম কোন গ্যাসের এত মিলিমিটার মার্কারি চাপে 300 মিলিলিটার আয়তনে অণুর সংখ্যা কত? বলেন কেমনে করব? কোন সূত্র দিয়ে করব? দেখি বলতে পারেন কিনা। N ইকুয়াল টু কোনটা হবে? পিভি বাই RT। আচ্ছা, আর কেউ? N বাই NA হচ্ছে না। অণুর সংখ্যা কত? মানে মোল সংখ্যা বের করলে অণুর সংখ্যা বের করা যাবে। আচ্ছা, সহজ সিস্টেম দেখো। এখানে কি তোমরা চোখে দেখতে পাচ্ছ কি দেওয়া আছে? 0.54 গ্রাম। এইটা যদি ভর দেওয়া থাকে, ভর দেওয়া থাকলে এখন আমরা কি লিখতে পারবো বলেন তো? N ইকুয়াল টু লেখা যাবে না W/M? কিন্তু প্রবলেমটা হচ্ছে যেটা গ্যাস আছে তাও ঠিক আছে, গ্যাস হলে যে এটা অ্যাপ্লাই করা যায় না তা না, গ্যাসের জন্য অ্যাপ্লাই করা যায়। গ্যাসটার নাম জানি না, নাম জানি না বলে এম জানি না, ব্যাপারটা কি বুঝিয়েছো? নাম জানি না বলে এম জানি না, সো দ্যাটস এটা অ্যাপ্লাই করা যাবে না। এখন তাহলে অ্যাপ্লাই করতে হবে কি? পিভি ইকুয়াল টু NRT। এই এন এর জায়গায় আবার লিখে দিতে হবে হচ্ছে আমাদের W/M/RT। এরপর আমরা কি করব? এখানে প্রেসারের মানটা কত? প্রেসার হচ্ছে 780 মিলিমিটার মার্কারি প্রেসার। ওইটাকে আমরা খেয়াল করে দেখো 760 দিয়ে ভাগ করলে এটা চলে যাবে হচ্ছে অ্যাটমসফিয়ারে। ভলিউমটা কত হবে? ভলিউম হবে 300 মিলিলিটার ডিভাইডেড বাই হচ্ছে 1000 ইকুয়াল টু ডাব্লিউ কত? 0.54, তাই না? 0.54 ডিভাইডেড বাই এম কত জানি না আমরা এখনো। আর এর মান হচ্ছে 0.0821 ইনটু টেম্পারেচার কত হবে? 20 ডিগ্রি সেলসিয়াস মানে 293 কেলভিন। এখান থেকে আমরা এমটা পেয়ে যাব। এখান থেকে আমরা একটু এমটা বের করে ফেলো যে এম এর মানটা কত। বলো এম ইকুয়াল টু কত আসে? আমরা একটু করি। 780 কে 760 দিয়ে ভাগ করো, 780 ডিভাইড বাই 760। আচ্ছা, যেটা আসছে তাকে গুণ করবো হচ্ছে 0.3 দিয়ে, তারপরে তোমার 0.54 ইন্টু 0.0821 ইন্টু হচ্ছে 293 ভাগ হচ্ছে বসাই দিবা আনসার। তাহলে আসবে হচ্ছে 42.189। আচ্ছা ধরো হইছে 42.189, এটাই লিখলাম। এত একক কি বলতো? এটার গ্রাম পার মোল এটা আসছে এম এর মান। এখন তোমাকে কি জানতে চেয়েছে? অণুর সংখ্যা কত? কিভাবে বের করবে এখানে অণুর সংখ্যা? এবার বলো অণুর সংখ্যা বের করার টেকনিক কি আমাদের? এইবার আমরা করতে পারবো হচ্ছে ছোট হাতের n ইকুয়াল টু আমাদের w ডিভাইডেড বাই m। তাহলে w এর মানটা কত? 0.54 গ্রাম। m এর মানটা এই মাত্র বের করছি 42.189। এখান থেকে আসবে হচ্ছে আমাদের মোল সংখ্যা। কিছু একটা আসলো, ধরো সামথিং মোল সংখ্যা আসলো। এত মোল কি বলতো? অণু। তাহলে কত টি অণু? ওই বাক্স যেটা আসবে ওইটাকে গুণ করে দিবা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে, তাইলে পাবা এত টি অণু। তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? বুঝলে তো নাকি? আচ্ছা, ওকে। এরপরে চলো বন্ধু, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এতটি অণু সরিয়ে নিলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে? খুবই সুন্দর প্রশ্ন। তুমি আগে বের করে ফেলো যে এইখানে কতগুলো ক্যালসিয়াম কার্বনেটের অণু ছিল, সেখান থেকে তুমি এটা সরায় ফেলছো। তাহলে আমরা কি করব? আমরা আগে বাইর করি যে n ইকুয়াল টু হচ্ছে W/M, তাই না? W ডিভাইডেড বাই M, এটা ইকুয়াল টু আবার লেখা যায় n ডিভাইডেড বাই হচ্ছে Na। তাহলে W এর মানটা লিখলাম আমরা 10 গ্রাম, আর M হচ্ছে 100 গ্রাম পার মোল ইকুয়াল টু n এর মানটা বাইর করব
অ্যাভোগাড্রো সংখ্যা তো 6.022 ইন্টু 10⁻23। তাহলে আমাদের এখানে কি হবে, এখানে 0 0 কাটলে থাকবে 10, তাহলে হবে হচ্ছে n ইকুয়াল টু 6.022 10⁻22 এতটি অণু কোথায় ছিল? এই যে 10 গ্রামের মধ্যে, এই যে 10 গ্রাম যে ক্যালসিয়াম কার্বনেট ছিল সেখানে এতটি অণু ছিল, বুঝতে পারছো? আচ্ছা, তো এতটি অণু থেকে এই কয়টা সরায় ফেলছে, তাহলে অতএব অপসারণের পর, এই বাচ্চা অঙ্ক, অপসারণের পর অবশিষ্ট অণুর সংখ্যা এটা হবে কত? আমাদের আগে ছিল হচ্ছে 6.022 10⁻22 মাইনাস অপসারণ করছি কত, 2 ইন্টু 10⁻20 এতটি। তাহলে কয়টা অণু বাকি থাকলো আমার? তাহলে 6.022 10⁻22 মাইনাস হচ্ছে 2 ইন্টু 10⁻20, তাহলে এটা করলে আসবে হচ্ছে 6.002 10⁻22 এতটি থাকলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এতটি তো থাকলো, তাহলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বন অবশিষ্ট থাকবে? এইটাও একটা আনসার, কিন্তু এতটি অণু অবশিষ্ট থাকবে, এতটি অণু। আবার তুমি চাইলে এটা ভর বাইর করে দিতে পারো, তাই না? ভর বাইর করতে গেলে আবার কি করতে হবে? n = w/m n/n, এটাও করতে পারো, অথবা এইভাবেও থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছো, করবা বাকি অংশটুকু। বাংলাদেশ ব্যাংকের টাকা গণনাকারী একটি মেশিন প্রতি সেকেন্ডে 1000 টাকার 10টি নোট গণনা করতে পারে। প্রতি সেকেন্ডে 1000 টাকার 10টা নোট কাউন্ট করতে পারে। তোমাদের ইমন দাদু নাইম দাদু, ওরা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, সো ওদের কাছে নিয়ে যাবে এই অঙ্ক করতে। অ্যাভোগাড্রো সংখ্যক টাকা গুনতে কত সময়ের প্রয়োজন পড়বে? খুব সুন্দর অঙ্ক। আগে নোটের সংখ্যা বাইর করবা, বুঝছো? নোটের সংখ্যা, যে মানে 1000 টাকার একটা নোট, তাহলে এবার অ্যাভোগাড্রো সংখ্যক টাকা যদি হয়, ওইটাকে 1000 টাকার নোটে নিয়ে গেলে কতগুলো নোট হবে? আগে এখানে নোট সংখ্যা বাইর করবা। এটা তোমাদের একটা সুন্দর অঙ্ক, বাড়ির কাজ দেওয়া থাকলো, অবশ্যই নিজেরা করবা, করে আমাদেরকে গ্রুপে দেখাবা, ঠিক আছে? ফিজিক্সের ম্যাথ বলতে পারো, মানে জাস্ট অ্যাভোগাড্রো সংখ্যাটা তুমি বোঝো কিনা সেই জিনিসটা আর কি। আচ্ছা, ভিটামিন সি এর আণবিক সংকেত হচ্ছে এইটা। এই আণবিক সংকেত থেকে আমরা তো আণবিক ভরও বের করতে পারবো। আণবিক ভর মানেই হচ্ছে মোলার ভর হিসাবে কাজে লাগাইতে পারবো, তাই না? আচ্ছা, তারপরে একজন লোক প্রতিদিন এত মিলিলিটার শরবত পান করেন। শরবতের প্রতি মিলিলিটারের মধ্যে এত মিলিগ্রাম অ্যাসকর্বিক অ্যাসিড উপস্থিত থাকে। অ্যাসকর্বিক অ্যাসিড মানে ভিটামিন সি। ভিটামিন সি তেই বেসিক্যালি অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, ওইটাই। থাকলে ওই ব্যক্তি কত মোল ভিটামিন সি গ্রহণ করেন, কতটি অক্সিজেন পরমাণু গ্রহণ করেন? খুবই সুন্দর অঙ্ক, ধরে ধরে একা ঠান্ডা মাথায় করবা। এটাও তোমাদেরকে বাড়ির কাজ দেওয়া হলো, ঠিক আছে? এটা দেখবো, এটা যারা পারেন। কিছু নামাজি ব্যক্তি আছে, এদের কেবল নামাজের ব্রেক দেওয়া হলে আবার এসে কয় নামাজ পড়বো। ইতারা কি ঘুমাইতেছিল এতক্ষণ? হ্যাঁ হ্যাঁ, ঐকিক নিয়মে করবা। সুব্রত কুমার রয়, কোনো সমস্যা নেই, ঐকিক নিয়মে করবা আর কি। এখানে যতগুলো তোমার অঙ্ক আছে বা যতগুলো সূত্র আছে সবই ঐকিক নিয়মে করা যায়, ওকে? আমরা জাস্ট সময় বাঁচানোর জন্য একটু সূত্র ব্যবহার করি, আর কিছু না। আচ্ছা, এইটা বুয়েটে আসা একটা অঙ্ক, একটি পেন্সিল দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এটা লিখতে এত মিলিগ্রাম গ্রাফাইটের প্রয়োজন হয়। এই লেখাটা লিখতে এত মিলিগ্রাম গ্রাফাইটের প্রয়োজন হয়। উক্ত লেখার মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা বের করো। চলো করি। এই যে এত মিলিগ্রাম যে গ্রাফাইট ব্যবহার হয়েছে, তাহলে n = আমরা কি করব? 0.55 এত মিলিগ্রাম, তার মানে ইনটু হবে তো কত? 10⁻³ তাহলে গ্রামে আসলো। ভাগ করে দিব 12 দিয়ে, যে n = w/m, তাহলে কত আসে এটা? এটা আসবে হচ্ছে 0.55 10⁻³ ডিভাইডেড বাই হচ্ছে 12। এটা করলে আসে হচ্ছে 4.583 10⁻⁵। এত কি? এত মোল কার্বনের অণু। এত মোল কার্বনের পরমাণু বলা যায়। তারপরে আবার কি, আমরা পিস সংখ্যা যদি বের করি, পরমাণুর সংখ্যা বের করতে বলছে, তাহলে 4.58, এই যে আনসারটা আসছে এটাকে গুণ করবো 6.022 10⁻23 দিয়ে, তাহলে এটা আসছে হচ্ছে 2.76 ইন্টু 10⁻19 এতটি কার্বন পরমাণু। বুঝিয়াছো কি আমার কথা? এটা হচ্ছে ক নাম্বারের আনসার, এটা হচ্ছে ক। ঠিক আছে, ওকে। এবার আমরা খতে যাচ্ছি। অক্সিজেনে দহন করলে এসটিপিতে উক্ত কার্বন পরমাণু সমূহ দ্বারা উৎপন্ন গ্যাসের আয়তন লিটারে বের করো।
যে কার্বন পরমাণু বের হয়েছে এটাকে আমার কি করতে হবে, অক্সিজেনে পোড়াইতে হবে। পোড়াইলে কি হবে, কার্বন ডাই অক্সাইড হবে। তো সেই কার্বন ডাই অক্সাইডের যে আয়তনটা হবে ওটা এসটিপি তে বের করতে হবে। বুঝিয়াছো? তাহলে এখন আমরা কি করব বলেন, কার্বনের এখানে আমরা কি বলতে পারি, 1 মোল আছে। এটা হচ্ছে তোমার 1 মোল আছে। সেইটাকে যদি তুমি কার্বন ডাই অক্সাইড বানাও এসটিপি তে, তাহলে এখানে কত লিটার পাবা, এখানে পাবা হচ্ছে 22.4 লিটার। তাহলে আমরা এবার কি বলবো, NAT কার্বন পরমাণু হতে কার্বন ডাই অক্সাইড আসে কতটুকু, 22.4 লিটার এসটিপি তে। এত লিটার কার্বন ডাই অক্সাইড আসে। তাহলে অতএব একটি থেকে কি আসবে আর কতটি থেকে আসবে, অতএব 2.76 10⁻19 এতটি কার্বন থেকে আসবে। ওই হিসাব করে দেখবা 22.4 ইন্টু হচ্ছে 2.76 ইন্টু 10⁻19 ডিভাইডেড বাই হচ্ছে Na, এত লিটার কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কগুলো যে তোমাদের করাচ্ছি এত সময় নিয়ে মনোযোগ দিয়ে, তোমরা যারা পাত্তা দিচ্ছ না তারা বুঝে রেখো, অ্যাডমিশন টেস্টের সময় বড় বিপদে পড়বা। এই অঙ্ক তখন আর কেউ করাবে না, বলবে সবাই এগুলো তো আগে করে আসার কথা। আসলেই কিন্তু তাই। এই অঙ্কগুলো এইচএসসি তে যতটা ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টে আরো বেশি আসে। খুবই মৌলিক অঙ্ক, একেবারে কমন সেন্সের অঙ্ক। বুয়েটে 10 মার্ক পাওয়ার জন্য এইটুকু জিনিস আসছে, জাস্ট কমন সেন্সের অঙ্ক। আচ্ছা, সো ওইটা করার জন্য ভাবছিলাম অনেক জায়গা লাগবে বলে রাখা। বাষ্পীভবনের কারণে একটি পাত্রের পানি যদি প্রতি ঘন্টায় 100 মিলিগ্রাম ওজন হারায়, এই ওজনটা হারায় যাচ্ছে কোথায়, এই যে পানি থেকে বাষ্পে পরিণত হচ্ছে, আর কিচ্ছু না, বাষ্পে চলে যাচ্ছে। তবে প্রতি সেকেন্ডে ওই প্রক্রিয়ায় জলীয় বাষ্পের কতটি অণু উৎপন্ন হয়? বাচ্চা জিনিস, নিজেরা করবা, বাড়ির কাজ দিয়ে দিলাম। পারবা তো নাকি? প্রতি ঘন্টার হিসাব দেওয়া আছে, প্রতি ঘন্টা থেকে তুমি কি যাবা, সেকেন্ডে যাবা, 3600 দিয়ে ভাগ করলেই সেকেন্ডে চলে যাবা। ওই যে যে ভরটা হবে সেই ভরটাকে এন মানে N = W/M অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা, 15 নম্বর অঙ্ক, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। তোমাকে বলছে 25°C তাপমাত্রায় 10 কেজি মিথেন গ্যাস 12 লিটার সিলিন্ডারে আছে, ওই সিলিন্ডারে গ্যাসের অণুর সংখ্যা বাইর করো। বলো এটা কি দিয়ে করবা, N = কি PV/RT নাকি VL/22.4, কোনটা? PV/RT নাকি অন্য কোনো আইডিয়া, বলো। আরফান তোমার হইছে, আফিয়া জাহিন তোমার হইছে। হ্যাঁ, এইখানে করা লাগবে হচ্ছে W/M দিয়ে। কেন জানো, এখানে 10 কেজি মিথেন বলে দিছে, গ্যাসের ভরও জানি, মিথেনের নামও জানি। সো এখানে আমার টেম্পারেচার, প্রেসার, আয়তন কোনো কাজে লাগবে না। বুঝিয়াছো? এই অঙ্কগুলো একটু খেয়াল করে কইরো, এটা সাস্টে আসা কোশ্চেন সম্ভবত শাহজালাল ইউনিভার্সিটিতে, অসাধারণ। তো এখানে লিখবা 10 ইন্টু কত, 10⁻³ মানে কেজি থেকে গ্রামে নিয়ে আসলাম, আর এম এর মান কত, 16, এত মোল আসবে। কত আসে এটা, 10⁻4 ভাগ হচ্ছে 16, 10⁻4 ভাগ হচ্ছে 16, এটা করলে আসে 625, 625 এত মোল। ওই সিলিন্ডারের গ্যাসের অণুর সংখ্যা কত, তাহলে এত মোল অণু ছিল, এত মোল কি ছিল, এত মোল অণু। তাহলে কতটি অণু ছিল, 625 ইন্টু হচ্ছে 6.022 10⁻23, এটা করলে আসে হচ্ছে 3.763, 3 বা 4 লিখি এটা, ইন্টু 10⁻26 এত টি অণু। বুঝেছো? সহজ জিনিস। আচ্ছা, এই অঙ্ক চাইলে PV/RT দিয়ে করা যায়, তবে এখানে কিন্তু প্রেসার দেওয়া নাই, খেয়াল করে দেখবা, প্রেসার দেওয়া নাই। সো এই অঙ্ক ওইভাবে করা যাবে না। সো অনেকক্ষণ প্যাচ খাবা, ঘুরান্টি খাবা যে আসলে কিভাবে করব অঙ্কটা। এত গ্রাম FeSO4 এ কতটি আয়রন পরমাণু আছে, সেখানে অক্সিজেন অণুর সংখ্যা কত? অসাধারণ অঙ্ক, এই টাইপের অঙ্ক আমাদের হরহামেশা করা লাগবে এখন। সো আমি একটু তাড়াতাড়ি করে ফেলি। দেখো N = আমাদের কাছে যেহেতু W দেওয়া ছিল 15.2, আমরা এইভাবেই করি, 15.2 ডিভাইডেড বাই 152, এটার মোলার ভর হচ্ছে বের করে দেখবা 152 গ্রাম পার মোল আসে। এই কারণে মানটা দিছে 15.2, এটা মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে আসা অঙ্ক। তাহলে 15.2 মানে ক্যালকুলেটর ছাড়া যেসব জায়গায় অঙ্ক থাকে তাদের ক্ষেত্রে এরকম মানগুলো সুন্দর থাকে। ভাগ হচ্ছে 152, কত হয়, 0.1 এত মোল, তাই না? এত মোল কি আছে, FeSO4 এর অণু আছে। আচ্ছা, এখন বলতেছে কতটি আয়রন পরমাণু আছে, বাইর করি চলো। তাহলে 0.1 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, এত এত মোল তো আর থাকবে না, এবার হয়ে যাবে টি, এতটি FeSO4 এর অণু আছে। সো এটার মানে কত, এটার মানে হচ্ছে 6.022 10⁻22 এতটি FeSO4 অণু।
আচ্ছা এখন বলো তো এইটার মানে হচ্ছে আমি কি বলতে পারবো, কতটি আয়রনের পরমাণু বলো, কতটি আয়রনের পরমাণু? সেম সংখ্যক, সাবাস। কারণ হচ্ছে FeSO4 এর একটা অণুর দিকে একটু খেয়াল করো, অণুর দিকে একটু তাকায় দেখো, FeSO4 এইটা তো একটা অণু, একটা অণুতে এখানে আয়রনের পরমাণুর সংখ্যা কত? এখানে আয়রনের পরমাণুর সংখ্যা কত? একটা, একটা অণুতে একটাই পরমাণু থাকে। তো তাহলে যতগুলো অণু আছে তোমার লিখে দেওয়া লাগবে, তোমার এখন লিখে দেওয়া লাগবে যে ওই সংখ্যাটা এনেই, এই পুরোটাকে বসাই দিয়ে বলবা এতটি Fe পরমাণু। এবং এখানে কি তোমরা খেয়াল করছো আমি সূক্ষ্মভাবে একটা কাজ করছি? বলেন তো নতুন কি কাজ করছি এখানে, বলেন। একটা এক্সট্রা কাজ করছি, জারিফ ধরতে পারছে, 3 দাগ দিছি। কেন 3 দাগ দিছি বুঝছো তো? FeSO4 এর পুরোটা তুমি কাজ করতেছো না, জাস্ট Fe পার্টটা নিয়ে কাজ করতেছো, এখানে তো আরো জিনিসপাতি ছিল, এই জন্য এটা করা। এটা আমাদের দেশের বইগুলোতে করে না, তুমি চাইলে করবা, না চাইলে না করবা, বাট এটা করা উচিত। এনিওয়ে, এরপরে আবার আমাকে একটু বলো এখান থেকে আমরা কোথায় যাচ্ছি? কতটি আয়রন পরমাণু আছে তো বের করছি, সেখানে অক্সিজেনের অণুর সংখ্যা বের করো, অণুর সংখ্যা। একটু ভাবো তো, FeSO4 এর একটা অণুতে, এটা তো পুরোটা কি, এটা হচ্ছে FeSO4 এর একটি অণু, তাই না? এটা হচ্ছে একটি একটি অণু, এটা হচ্ছে FeSO4 এর একটা অণু। এখানে আমাকে একটু বলো অক্সিজেনের অণু আছে কয়টা বলো তো? অক্সিজেনের পরমাণু তো 4টা, অক্সিজেনের পরমাণু 4টা। এখানে দেখো 4টি পরমাণু, 4টা পরমাণু থাকার মানে হচ্ছে অণু কয়টা? দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 2টি কি বলতো অণু। তো তাহলে একটা অণু যদি থাকে FeSO4 এর, সেখানে 2টা করে অণু আছে অক্সিজেনের, তার মানে দ্বিগুণ হয়ে যাবে। তার মানে যতটি FeSO4 এর অণু ছিল, আমার এখন লেখা লাগবে হচ্ছে 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻22 এতটি O2 অণু। তোমরা বোঝো কিনা কথাটা, বোঝো? দেখো, বহতি সৌন্দর্য অঙ্ক হায়, বহতি সৌন্দর্য অঙ্ক হায়। সেটা করিলে যাহা আসিবে তাহাই তোমার উত্তর। এটি একটি উত্তর এবং এটি একটি উত্তর। টাটা, বুঝলে? বগেছি। 40 গ্রাম FeTSO4 হোল 3 তে কতটি আয়রন পরমাণু আছে, সেখানে অক্সিজেন অণু সংখ্যা কত? এটা অবশ্যই তোমাদের এবার করতে হবে, একই রকমের অঙ্ক। হ্যাঁ, এটা তোমাদের নিজেদের করতে হবে। FeTSO4 হোল 3, ফেরিক সালফেট, ফেরিক সালফেটের আগেরটা ছিল হচ্ছে ফেরাস সালফেট। ওকে, সো দ্যাট ওয়াজ আওয়ার টুডেস ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। তোমাদের পরের ক্লাস কয়টায়? 6:30 না? 6টা না মনে হয়, আজকে মনে হয় 6:30। একটু দেখো, চেক করো রুটিনটা। সো দেখা হচ্ছে আবার একটু পরেই 6:30টায়। সো আইশুল ইজ নট এ গুড বয়, আই এম দ্য গুড ম্যান। টাটা।